স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম স্যার। একটু সময় নিব আর কি বাকিদের জয়েন করার জন্য, 1-2 মিনিট সময় নিব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো লাস্ট ক্লাসের রাইট ফর্ম অফ ভার্ব করেছিলাম, তাই না? তুলনা জি স্যার, আমরা এক্সারসাইজ করেছি। এক্সারসাইজ করার নমস্কার আগে স্যার। আচ্ছা, এক্সারসাইজ করার আগে আমরা রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম কয়টা শিখিয়েছিলাম? খেয়াল আছে তোমাদের? একটু দেখো তো, এই যে নিয়মগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তখন, কয়টা দেখিয়েছিলাম এগুলো? স্যার 10টা। আচ্ছা, স্যার 10টা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ইনফরমেশন দেওয়ার জন্য। ওয়েলকাম তাহলে স্যার। এগুলো তো মুখস্থ, ওয়ালাইকুম আসসালাম, এগুলো মুখস্থ থাকার কথা। বলেছিলাম যে কি কি থাকলে প্রেজেন্ট টেন্স হয়, কি কি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, এগুলো তাহলে আমি একটু ধরবো তোমাদেরকে আর কি। হ্যাঁ, প্রথমে তাহলে কে বলবে? সোহা বলবে। সোহা কোথায় তুমি? জি স্যার। বলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কি কি থাকলে? স্যার প্রথমে হ্যাড, হ্যাভ বা হ্যাজ থাকতে হবে, এরপর এটার পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে ভার্বের। তুমি মনে হয় বুঝতে পারোনি আমার প্রশ্নটা, প্রবাবলি আর কি। যেমন কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো কোনো বাক্যের মধ্যে যদি থাকে, তখন ওই অ্যাডভার্ব গুলোই তোমাকে বলে দিবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিতে হবে। যেমন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, ইয়েট। রিসেন্টলি, ইয়েট, ইন দ্য মিন টাইম। আমি এগুলো জিজ্ঞেস করেছি তোমার কাছে, বুঝতে পেরেছো? জি স্যার, আমি ফার্স্টে বুঝতে পারিনি অ্যাকচুয়ালি প্রশ্ন। তাহলে এখন আমাকে Sorry, বলো sir. যে কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কি কি থাকলে সেটা বলো। At this moment, now, regular, এরকম থাকবে স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার এখানে প্রিপারেশন ভালো না। হ্যাঁ, এখানে প্রিপারেশন ভালো না, এগুলো মুখস্থ না থাকলে রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু তুমি ভালো পারবে না আর কি। হয়তো 2-1 জায়গায় তুমি মানে মার্কস পাবা, মানে মার্কস পেলেও দেখা যাবে যে তুমি ম্যাক্সিমাম জায়গায় তুমি কিন্তু ধরা খাবা। কে বলতে পারবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কি কি থাকলে? স্যার নাও, এট দিস মোমেন্ট। এই দুটাই?
তোমাদের দেখায়নি এটা নাকি? তোমরা এরকম মানে স্ট্যাচু অফ লিবার্টি হয়ে গেছো কেন? স্ট্যাচু অফ ঢাকা। আচ্ছা একটু একটু দেখো তো। স্যার এই রুলসটা ছিল না। এই রুলসটা ছিল না? কন্টিনিউয়াস এটা স্যার। দেখায়নি এখনো। আচ্ছা ঠিক আছে, যেগুলো ছিল এগুলোর মধ্যে থেকেই বলো। পাস্ট ইনডিফিনিট টেন্স হবে কি থাকলে সেটা বলো। পাস্ট ইনডিফিনিট কে পারে বলো? Yesterday, ago, long, since, last night. আর কি? প্রিভিয়াস। স্যার আমি বলবো। হ্যাঁ বলো। Sir, yesterday, ago, long ago, last week, last year, last month, that day, day before yesterday, since, once, previous, এগুলো থাকে। ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কয়েকটা কাজ করব এখন। সেটা হলো আমরা যে 10টা নিয়ম শিখেছিলাম এখন আমরা আরো 5টা নিয়ম শিখবো। তারপর তোমাদের আবার একটা এক্সারসাইজ করতে দিব। 11 নম্বর নিয়মটা সবাই মনোযোগ দিয়ে দেখবে। সেটা হলো টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। মনে রাখবে যখনই রাইট ফর্ম ভার্বের আগে দেখবা যে টু আছে, টু থাকলে তখন আমরা ভার্বের বেস ফর্ম বসাবো আর কি। যেমন এক্সাম্পল গুলো দেখো, উই হ্যাভ কাম হিয়ার টু সি, যে টু ছিল ব্র্যাকেটে, সি যা আছে তাই হয়েছে। একইভাবে দ্য ম্যান সেড টু দ্য পটার টু ক্যারি, টু ক্যারি, টু ক্যারি। ঠিক আছে, মানে যা আছে তাই হলো, কারণ টুর পরে ভার্বের বেস ফর্ম হয়। ওকে, তাহলে 11 নম্বরটা গেল। 12 নম্বরের বিষয়টা দেখো। 12 নম্বর হচ্ছে যখন সিন্স এ ফর থাকবে কোন সেন্টেন্সে, খেয়াল করো, যখনই সিন্স এবং ফর থাকবে তার মানে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে সিন্স এবং ফর থাকলে কে বলতে পারবে সিন্স এবং ফর এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? সিন্সের অর্থ কি আর ফরের অর্থ কি? স্যার সময় বোঝাতে কতক্ষণ ধরে বা কখন থেকে হচ্ছে। আচ্ছা অ্যান্সারটা কিন্তু বলতে পারছো না আর কি। শোনো তোমরা এটা লিখে রাখো আর কি। হ্যাঁ, ফর মানে হচ্ছে ধরে, ধরে বা যাবত। সিন্স মানে হচ্ছে থেকে, সিন্স মানে হচ্ছে থেকে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স মানে 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে যাবত অথবা ধরে বুঝালে হচ্ছে ফর বসবে আর কি। আর যখনই থেকে বুঝাবে তখন সিন্স বসবে। দেখো বুঝতে পেরেছো কিনা, না বুঝলে প্রশ্ন করো আমাকে। এক্সাম্পল, এক্সাম্পল এই দুটার অ্যান্সার কে পারবে বলো তো একজন? এই দুটার অ্যান্সার কে বলবে? স্যার আমি বলি। বলো বলো বলো। They have been living in Dhaka for 20 years. পরেরটা বলো, পরেরটা বলো, মানে ব্যাখ্যাটা বলো তো আমাকে। স্যার আমি যে- বলি। হ্যাঁ বলো। স্যার আমি পয়েন্টের অ্যান্সার বলতে গেছিলাম। বলো বলো, এই দুটার অ্যান্সার বলো আগে, আর দুটারই বলো। They have been living Dhaka for 20 years, আর পরেরটা হবে she has been waiting you for 2 hours. আচ্ছা এখানে দুটো প্রিপোজিশন বাদ পড়েছে, এখানে একটা হবে ইন আর এখানে একটা হবে হচ্ছে ফর।
ওকে, এখন কোয়েশ্চেন হচ্ছে অথৈ চন্দ্র দাস, এই যে আহ, আমার কোয়েশ্চেন হচ্ছে এই যে আমরা লিভটাকে হ্যাভ বিন লিভিং আর ওয়েটটাকে হ্যাজ বিন ওয়েটিং দিলাম, কেন দিয়েছি এটা, কি দেখে দিয়েছি? এর উপরে হ্যাভ বিন হবে কারণ ওখানে ফরের আগে হ্যাজ বিন হয়, কিন্তু এখানে প্লুরাল আছে তাই এখানে হ্যাভ বিন হবে। আরে পাগল, মানে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব আইএনজি কেন হয়েছে এটা জানতে চেয়েছি। অ্যান্সার হচ্ছে বিকজ স্যার এখানে ফর আছে। ফর 20 ইয়ার্স, 20 বছর ধরে, যখনই ধরে বুঝাবে অথবা থেকে বুঝাবে, হ্যাঁ, যে সিন্স, তখনই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তখন হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব আইএনজি বসবে, ঠিক আছে? স্যার আমি ওইটাই বলতে গেছি কিন্তু আমি ভালো করে বলতে পারিনি। অসুবিধা নেই, অসুবিধা নেই, বুঝতে পেরেছো, এটাই বড় কথা। মেয়েরা সবাইকে বুঝেছো? 12 নম্বর নিয়মটা বুঝেছো কিনা বলো? ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এবার 13 নম্বরটা দেখো, সবাই লিখে ফেলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 11টা টু। 11 নম্বরে শিখেছি টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এই 11টা টু থাকলে পরে ভার্বের সাথে আইএনজি হয়। একদম মুখস্থ রাখা লাগবে, পরের ক্লাসে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব যে কোন কোন টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, এগুলো তোমাকে বলতে হবে তোমাদেরকে। তো সবাইকে লিখে ফেলো। খেয়াল করবা তাহলে সবাই মেয়েরা, এই টু গুলো থাকলেই তখনই মনে রাখতে হবে যে ভার্বের সাথে আইএনজি হবে। এক্সাম্পল গুলো দেখো, আর কোনটার অর্থ জানো না, আমাকে একটু বলবা যে কোনটার অর্থ জানো না এখানে? স্যার ওয়িং টু। আচ্ছা, ওয়িং টু। ডিউ টু অর্থ কি বলো তো? ডিউ টু, স্যার জন্য। কারণে। ওয়িং টু সেম, ওয়িং টু আর ডিউ টু একই অর্থ। আচ্ছা, বলো তো লুক ফরওয়ার্ড টু অর্থ কি? সোহা আলী খান বলো। এই লুক ফরওয়ার্ড স্যার টু মানে কি? লুক ফরওয়ার্ড টু স্যার সামনে মানে আমরা যখন বলি যে আমি তোমার জবাবের জন্য অপেক্ষায় আছি বা আই এম লুকিং ফরওয়ার্ড টু, এটা তাহলে বোঝাচ্ছে। বাংলা অর্থটা কি হলো? বাংলা অর্থটা কি হলো? তুমি বুঝতে পেরেছো আর কি? অন্য একজন বলো তো, কে পারে? মানে স্যার অপেক্ষা করা। স্যার সম্মুখ পানে এরকম কিছু। আচ্ছা, লুক ফরওয়ার্ড টু অর্থ হচ্ছে প্রতীক্ষা করা আর কি। হ্যাঁ, যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইউ রিপ্লাই, মানে আমি তোমার উত্তরের প্রতীক্ষায় আছি, ঠিক আছে? একই বিষয়। মানে অর্থটা হচ্ছে ভালোভাবে খেয়াল করবা, কেননা এটা যখন তুমি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করবা তখন তোমার বাংলা অর্থটা জানা থাকতে সুবিধা হবে। আচ্ছা, ওকে, দেন এখান থেকে মুভ অন স্যার করি। তাহলে উইথ আ ভিউ টু কে আমরা প্রপারলি কিভাবে বলবো? উইথ আ ভিউ টু হচ্ছে মানে উদ্দেশ্যে। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, উইথ আ ভিউ টু রিডিং দেয়ার।
উইথ এ ভিউ টু রিডিং দেয়ার বাদ দিয়ে এখানে আমরা অন্য একটা কিছু দিই, উইথ এ ভিউ টু রিডিং দ্য বুক দিই। মানে আমি সেখানে গিয়েছিলাম বই পড়ার উদ্দেশ্যে, উইথ আ ভিউ টু হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ, ওকে। এখন হচ্ছে আমরা তাহলে চলে যাই হচ্ছে 14 নম্বর নিয়মে। আচ্ছা, এখানে একটা বিষয় একটু দেখাই আর কি, এই যে ইউজ টু অক্সিলারি ভার্বের সাথে যেটা ইউজ টু, এরপরে হবে ভার্বের সাথে আইএনজি। মেয়েরা একটু খেয়াল করো এই এক্সাম্পলটা, আই এম ইউজ টু কুকিং, কারণ ইউজ টুর পরে আইএনজি হয়েছে বিকজ সামনে এম রয়েছে। কিন্তু এখানে সেন্টেন্সটা দেখো, আই ইউজ টু কুক, এখানে আইএনজি হয়নি কেন বলতো? কারণ স্যার এখানে বি ভার্ব নেই। ওয়ারিশা বলো, এই প্রথমটার বাংলা অর্থটা কি আর দ্বিতীয়টার বাংলা অর্থ কি? স্যার প্রথমটা হচ্ছে আই এম ইউজ টু কুকিং, মানে আমার রান্না করার অভ্যাস আছে। আর সেকেন্ডটা হচ্ছে আই ইউজ টু কুক, মানে আমি রান্না করতাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। পরেরটা হচ্ছে আমি রান্না করতাম, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এটাকে আমরা আরো স্মার্ট ইংলিশে বলতে পারি, ইউ আর স্পট অন। মানে সুন্দর একটা স্মার্ট একটা ফ্রেজ, ইউ আর স্পট অন। স্পট অন, হ্যাঁ, স্পট অন মানে হচ্ছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ক্রিকেট খেলায় এই শব্দটা বেশি ব্যবহৃত হয়, ধারাভাষ্যকাররা ইউজ করেন আর কি, যখন একদম খুব পারফেক্ট একটা মানে ক্যাচ ধরে অথবা পারফেক্ট পজিশনে দাঁড়িয়ে থাকে আর কি, অথবা খুব ভালো একটা বল করে উইকেট নেয়, ঠিক আছে, তখন বলে অ্যাবসলিউটলি স্পট অন। থ্যাংক ইউ স্যার। ওকে, তো ইউজ টু মানে হচ্ছে অতীতের অভ্যাস। আই ইউজ টু কুক মানে আমি আগে রান্না করতাম, এখন আর করি না। আর এইটা হচ্ছে আই ইউজ টু কুকিং মানে আমি রান্না করতে অভ্যস্ত সব সময়। ওকে, ঠিক আছে, আমরা চলে আসি 14 নম্বরে। 14 নম্বরে ব্যাখ্যাটা হলো বাই এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। যখনই দেখবা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ব্র্যাকেটের আগে বাই আছে, তার মানে এটা অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু এই বাই যদি ব্র্যাকেটের পরে থাকে তাহলে কি হয়? পারো না কেউ? বাই আগে থাকলে ভার্ব আইএনজি, বাই যদি পরে থাকে আগে তো হয় ভার্ব থ্রি। বাই আগে থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, আর বাই যদি ভার্বের পরে থাকে তাহলে ভার্ব থ্রি হবে। স্যারের কথা মনোযোগ দিয়ে শুনবে এবং নোট ডাউন করবে, ঠিক আছে? 15 নম্বরে চলে আসো। 15 নম্বরে মনে রাখবা, জাস্ট এটুকু লিখে রাখবা যে প্রিপোজিশন প্লাস ভার্ব আইএনজি। যে কোনো সেন্টেন্সে দেখবা যে আগে প্রিপোজিশন রয়েছে, একদম চোখ বন্ধ না করে চোখ খোলা রেখেই তোমরা ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিবা, ঠিক আছে? যখনই ভার্বের সাথে আইএনজির ব্যাপারটা মাথায় আসবে দেখবা যে আগে প্রিপোজিশন আছে কিনা। প্রিপোজিশন আছে মানেই ভার্বের সাথে আইএনজি হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমি তোমাদেরকে একটা এক্সারসাইজ করতে দিব। এখন ঠিক আছে, 15টা নিয়ম দেখে নিলাম। দেখবা যে এই 15টা নিয়মের মধ্যেই অনেকগুলো পাবা, আবার নিয়মের বাইরেও অনেকগুলো পাবা। এইভাবেই দেখে দেখে করতে হবে আর কি। আগে ক্লাসে কোনটা করিয়েছিলাম একটু খেয়াল করবা, তোমাদের মনে আছে কোনটা করেছিলাম আগে ক্লাসে? স্যার পড়লে বুঝতে পারবো। দেখালে বুঝতে পারবা? আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো। এটা একটু কঠিন লাগতে পারে। এই যে মেমোরিজ, এটা কি করেছিল নাকি? মেমোরিজ আর এটা 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 জি স্যার, এটা করা হয়েছিল। জি স্যার, এটা করা হয়েছে। ওকে, তাহলে আমরা হচ্ছে 4 নাম্বার 4 ই কমার্স মনে করেছিলাম লাস্টে আমরা প্রবাবলি। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন ই কমার্স থেকে বেরিয়ে এসে আচ্ছা, এটা করবো না, তো ফালতু টাইপের গুলো করা যাবে না, এটা আমরা করবো আর কি।
তাহলে সবাই শুরু করো এখান থেকেই। দেখতে পাচ্ছ, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? জি এটা স্যার। দেখতে পাচ্ছ? আচ্ছা। আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত অনেকেই তোমরা হাজিরা দাওনি, ভুলে গেছো হয়তো প্রবাবলি জয়েন করার পরে। আমি দেখতে পাচ্ছি মাত্র 35 জন দিয়েছো, কিন্তু জয়েনিং আছে আমার 46, আমি সহ, তার মানে 45। 10 জন এখন অ্যাটেন্ডেন্স দাওনি। তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা দাও, আর বাকিরা সবাই করা শুরু করে। যে আরেকজন দিলাম মাত্র 36 হলো, বাকিরা সবাই দাও, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। এখানে অনেকগুলো রাইট ফর্ম ভার্বের মানে গ্রামারের রুলস দেখবা যে অনেকগুলো মিলে যাবে। সবাই একটু ট্রাই করো দ্রুত। স্যার থ্রাইভ আর ইভোক মানে কি? ফাইভ মানে হচ্ছে মুনাফা করা, মানে কাউকে বিপদে ফেলে, ঠিক আছে, মুনাফা অর্জন করাকে থ্রাইভ বলে। মানে উন্নতি লাভ করা, সুযোগে হ্যাঁ এরকম কিছু একটা লিখে রাখা, উন্নতি করা লিখে রাখো। যদিও কাউকে বিপদে ফেলে উন্নতি করে, যেমন ধরো সিএনজি ড্রাইভার, এরা কি করে, যখনই দেখবে তোমার হাতে ব্যাগ আছে, সাথে পুরুষের সাথে মহিলা মানুষ আছে, তার মানে হলো বিপদে পড়েছে, তখন দেখবা যে 200 টাকার ভাড়া 500 টাকা চাই। এরকম ঘটনা তোমাদের সাথে হয়েছে, দেখেছো কখনো? Yes, sir. Yes, Yes, sir. sir. তাহলে এইগুলাকে হয়েছে। বলা হয় থ্রাইভ আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে কি জিজ্ঞেস করেছো, ইভোক। ইভোক, জি স্যার। ইভোক হচ্ছে আহ্বান করা, কাউকে তুমি ডাকছো, আহ্বান করা আর কি, ওটাকে ইভোক বলে। কঠিন লাগছে তোমাদের কাছে নাকি? স্যার করতে ট্রাই পার? করছি। আচ্ছা ঠিক আছে, ট্রাই করো, ট্রাই করো, আমি বুঝিয়ে দিব। স্যার আমি এখানে সেকেন্ড সেন্টেন্সটা বুঝতে পারিনি।
Sir, withdraw. কি আমি শুরু করব না একটু ট্রাই করবেন? ওকে, নাকি আমি আরো ট্রাই করবে না আমি শুরু করব? স্যার, আপনি শুরু করে দেন। কঠিন লাগছে? জি স্যার। আচ্ছা, কখনো কখনো এমন রাইট ফর্ম অফ ভার্ব আসতে পারে, আর এগুলো আসলে সবগুলো ক্যাডেট কলেজের কোয়েশ্চেন আর কি। ক্যাডেট কলেজরা সবসময় এই ধরনের প্রশ্ন করে, কখনো কখনো বোর্ডেও এরকম কঠিন কিছু আসে আর কি, আসতে পারে। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। তাহলে আমরা সবাই একটু খেয়াল করি, একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা বুঝে যাব আর কি। আর সবকিছু দেখবা যে রুলস এর মধ্যে পড়বে না, কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাকে অর্থ বুঝে বুঝেই সেগুলো বসাতে হবে। আচ্ছা, প্রথমটা এই নাম্বারে কে কি দিয়েছো আমাকে একটু বলতে পারবা? এই নাম্বারে কি দিয়েছো বলো তো? Sir, fill. হ্যাঁ হ্যাঁ, কি দিয়েছো? Sir, fill দিয়েছে। আচ্ছা, ফর ফ্যামিলিজ টু ফিল দেয়ার নিডস টু বি সেন্স অফ সিকিউরিটি। ফর ফ্যামিলিজ টু ড্যাশ দেয়ার নিডস, তাই না? তাদের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাটা তারা কি করবে? ফিল করবে। টু বি সেন্স অফ সিকিউরিটি। আচ্ছা, তোমরা আর কেউ কিছু দিয়েছো কিনা? ওকে, ঠিক আছে, তোমরা আসলে প্রথমটা বুঝতে পারো নাই। ঠিক আছে, এটা উত্তরটা হবে হচ্ছে যে শব্দটা তোমরা আমাকে জিজ্ঞেস করেছো সেটা, এটা হচ্ছে থ্রাইভ। খেয়াল করো, এই নাম্বারটা হচ্ছে তোমার থ্রাইভ। এবার আসো বি নাম্বারে। হ্যাঁ, আগে অর্থটা বুঝো। ফর ফ্যামিলিস, পরিবারগুলোর জন্য, টু থ্রাইভ দেয়ার নিডস, তাদের যে চাহিদা, সেই চাহিদাগুলোর উন্নতি করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। চাহিদা প্রতিষ্ঠা, চাহিদা উন্নতি মানে হলো চাহিদা পূরণ করা। ঠিক আছে, সবকিছু মনে রাখবা যে ইংলিশ একটা শব্দের অর্থ অনেক রকম আছে, হয় এক এক জায়গায় এক এক রকম ভাবে ব্যবহৃত হয়। যেমন WATCH, ওয়াচ মানে ঘড়ি, আবার ওয়াচ মানে দেখা। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এগুলো খেয়াল রাখবা। BOIL, তাই না? BOIL কি বয়েল না? জি এই স্যার। বয়েল অর্থ কি বলতে পারবা? বয়েল, BOIL, বয়েল। স্যার, ফোটানো। ফুটানো। ফোটানো মানে হচ্ছে আমরা যে পানি ফোটাই, হ্যাঁ, ওটাকে বলে বয়েল। আবার এই বয়েল অর্থ হচ্ছে আমাদের যে ফোড়া হয়, ফোড়া, অনেক জ্বালা পোড়া করে, যে ঘামাচির মতো ছোট ছোট যে গোটা গোটা একটা ফোড়া হয় না, অনেক ব্যথা করে। কারো কখনো মানে হয়নি, হয়েছে কিনা জানি না, কিন্তু কখনো যখন ফোড়া হয় বা কখনো দেখেছো কারো ফোড়া হয়, মানে ফোড়া ব্যাপারটা বুঝতে পেরেছো? জি Sir.
এইটাকে আবার বয়েল বলে। কি আশ্চর্য ব্যাপার বলো তো দেখি, ওয়ার্ডের কি অভাব পড়ে গেছে বিদেশিদের, ইংরেজদের, যে এটা দিয়ে ফোটানো আবার এটা দিয়ে ফোড়া শব্দটা ইউজ করতে হবে। সো এটা মাথায় রাখবে যে একটা শব্দটা অনেক ভাবে অনেক জায়গায় ব্যবহৃত হয়। সো এই থ্রাইভ শব্দটা এখানে হচ্ছে তার যে চাহিদা, চাহিদা পূরণ হওয়া অর্থ বোঝাচ্ছে, যে এটা প্রত্যেকটা পরিবারের জন্য তার চাহিদা পূরণ হওয়াটা হলো একটা সেন্স অফ সিকিউরিটি, মানে এক ধরনের নিরাপত্তা, যে তোমার যা চাওয়া আছে, চাহিদা আছে, সেই চাহিদা পূরণ হচ্ছে, মানে তোমার একটা নিরাপত্তা আছে। কি চাহিদা তোমার? তুমি লেখাপড়া করবে, সেই লেখাপড়ার জন্য তোমার বই খাতা কলম কিনতে হবে, মানে তোমার টাকা পয়সা লাগবে, মোট কথা আর কি। তোমার টাকা আছে মানে তোমার সিকিউরিটি আছে। তোমার রাতে এক জায়গায় ঘুমানোর জন্য জায়গা লাগবে, তোমার থাকার ঘর আছে, তার মানে তোমার সিকিউরিটি রয়েছে। নেক্সট ওয়ান দেখো, বি নাম্বার উত্তর হবে হচ্ছে তৈরি করা, এই যে ক্রিয়েট। তাহলে উই ক্রিয়েট, আমরা তৈরি করি, আ হোম, একটা ঘর তৈরি করি, দ্যাট ইজ এ হেভেন, যেটা হচ্ছে একটা মানে কিসের মতো, স্বর্গের মতো। বাই, আশ্রয়স্থল। আমরা গ্রামার শিখেছি যে বাইয়ের পরে কি বসে ভার্বের সাথে, ing তাই এটা হবে হচ্ছে অ্যালাউইং। কার কার সাথে মিললো আমার এটার সাথে? স্যার আমার মিলেছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে বাই অ্যালাউইং ইচ চাইল্ড, প্রত্যেকটা শিশুকে অনুমতি দেওয়ার মাধ্যমে ওই ঘরটাকে আমরা তৈরি করি কিভাবে, একটা হেভেন হিসেবে। একটা শিশুর কাছে কিন্তু ওটি কিন্তু বেস্ট, ওই ঘরটাই বেস্ট। অ্যান্ড প্যারেন্ট টু ড্যাশ সেভ, কি দিব দিতে বলো? Feel. এক্স্যাক্টলি, এখানে Feel. ফিল হবে, ফিল সেফ উইথ ওয়ান অ্যানাদার, এবং পিতামাতারাও যেন একজন একজনের সাথে কি করে নিরাপদ বোধ করে, সেজন্য আমরা ঘর তৈরি করি আর কি। টুগেদার, একই সাথে। টাইম শুড নেভার ড্যাশ সেন্টিমেন্টস, সময়ের কখনো উচিত না, শুড নেভার ড্যাশ সেন্টিমেন্টস, এটা হবে ইভোক। ইভোক শব্দের অর্থ কি বলেছি? স্যার আহ্বান করা আহ্বান বলছে। আহ্বান করা, তাই না? তাহলে বলছে সময়ের কখনোই উচিত না কি আহ্বান করা, সেন্টিমেন্টস অফ ফিয়ার অ্যান্ড ইনসিকিউরিটি, মানে ভয় এবং নিরাপত্তাহীনতার যে অনুভূতি, সেই অনুভূতিটা কখনোই মানে তৈরি করা উচিত না আর কি সময়ের। মানে হচ্ছে এখন কোন সময়, এখন বাজে সকাল 10টা 35, মনে করো রাত 10টা 35 বাজে, ঠিক সেই সময় মানে অথবা দিনের বেলায় মনে করো এখন একটা ভালো সময় তুমি পার করছো, 1 ঘন্টা 2 ঘন্টা পরে দেখা গেল যে তোমার ঘরে চোর আসলো বা ডাকাত আসলো, তা তোমার কিন্তু সিকিউরিটি কিন্তু রইলো না। হ্যাঁ, অথবা রাতের বেলা দেখা গেল যে তুমি আহ বাইরে অদ্ভুত শব্দ হচ্ছে, এই যে তোমার ভিতরে একটা ভয়ের একটা জেগে উঠলো, অথবা দেখলা যে তোমার ঘরের বাইরে মারামারি হচ্ছে, গোলাগুলি হচ্ছে, ঠিক আছে, এই যে নিরাপত্তাহীনতা। তো এগুলো কিন্তু সময়ের উচিত না এগুলাকে আহ্বান করা, মানে এখন আমরা ভালো সময় পার করছি সবাই, একদম সুন্দর একটা ওয়েদার, এখন আমার এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কি হচ্ছে জানি না, ওয়েদারটা অনেক চমৎকার। আমরা ঘরে বসে কেউ ফ্যানের বাতাসের মধ্যে অথবা কেউ এসির বাতাস খেয়ে খেয়ে অনলাইনে আমরা ক্লাস করছি, কত ভালো একটা সময় পার করছি, ঠিক কিনা? আমাদের কি ভালো সময় যাচ্ছে না খারাপ সময়টা? ভালো সময়। এখন এই মুহূর্তে যদি তোমার ঘরে ডাকাত আসে, তাহলে দেখবা যে তোমার ভালো সময়টা নষ্ট হয়ে গেল আর কি, ঠিক আছে? তো সেজন্য বলছে সময়ের উচিত না কখনোই যে খারাপ, ওই যে বলছে যে সেন্টিমেন্টস অফ ফিয়ার অ্যান্ড ইনসিকিউরিটি, নিরাপত্তাহীনতা এবং ভয়ের যে অনুভূতি, সেটাকে আহ্বান করা মানে জাগিয়ে তোলা। নো ফ্যামিলি মেম্বার শুড ফিল, কোনো পরিবারের সদস্যের অনুভব করা উচিত না দ্য নিড টু ড্যাশ, দ্য নিড টু, আবার টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এটা হবে কাম। মিলেছে আমার সাথে? নিড টু কাম, কোন সদস্যদের এটা অনুভব করা উচিত না যে তাদের আসা প্রয়োজন উইদিন আ শেল। শেল বুঝো? শেল মানে হচ্ছে খোলস। টু ফিল প্রোটেক্টেড, স্যার আমি এখানে বি দিয়েছি। না, টু কাম উইদিন আ শেল টু ফিল প্রোটেক্টেড, মানে তাকে একটা খোলসের ভিতরে আসা প্রয়োজন অনুভব করা উচিত না তার নিরাপত্তার জন্য। খোলস বলতে এখানে বোঝাচ্ছে, যেমন ধরো আমার বাসায় এখন নিরাপত্তাহীনতায় আমি ভুগছি, আমার বাসায় থাকা যাচ্ছে না, এখন আমি কি করছি, আমি হলো প্রোটেকশনের জন্য অন্য কারো বাসায় আশ্রয় নিলাম, অথবা আমার বাসায়
নিরাপত্তা জোরদার করলাম, আমি মনে করো যে বডিগার্ড রাখলাম অথবা পুলিশের সদস্যরা আমার বাসায় পাহারা দিচ্ছে, তাহলে আমি কি করলাম, একটা শেলের ভিতরে ঢুকে গেলাম। শেল বোঝাতে এই শেলটাকে বোঝাচ্ছে যে তুমি একটা খোলসের মধ্যে নিজেকে আবৃত করে ফেলেছো। মানে বিষয়টা কি বুঝতে পেরেছো? যেমন ডিমের ভেতরে যে বাচ্চা থাকে, মানে মুরগির বাচ্চা যখন ডিম প্রস্ফুটিত হয়ে বাচ্চার জন্ম হয়, মনে করো বের হয় আর কি, তো তার আগে যে উপরে যে আবরণটা থাকে ওটাই শেল। তো বলেছে যে কোনো পরিবারের সদস্যদের এটা অনুভব করা উচিত না যে তার একটা শেলে যাওয়া দরকার নিরাপত্তার জন্য। আমি আর তুমি যেন আমরা ফ্রিলি যেন মুভ করতে পারি, যেখানে ইচ্ছা সেখানে যেন যেতে পারি, আমাকে যেন কোনো রকম নিরাপত্তাহীনতায় ভুগতে না হয়। বিষয়টা কি বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি স্যার। উই অল নিড টু ফিল দ্যাট, আমাদের সবারই অনুভব করা উচিত যে উই ড্যাশ, কি দিব এখানে, belong, এক্স্যাক্টলি বিলং। বিলং এর অনেক অর্থ আছে, হ্যাঁ। যেমন বিলং এর অর্থ হচ্ছে, যদি বলি আমি ক্লাস 9-এ পড়ি, তোমাদের শিখিয়েছিলাম, বলতে হবে আই বিলং টু ক্লাস 9, আমি আমার পরিবারে বসবাস করি, আই বিলং টু মাই ফ্যামিলি। তো বিলং হচ্ছে অন্তর্ভুক্ত, কোনো কিছুর সাথে যুক্ত থাকা, অন্তর্ভুক্ত থাকা। তো আমাদের সবারই এটা ফিল করতে হবে যে আমরা বিলং করি সব জায়গায়, সব জায়গা আমার, এই বইটি আমার, দিস বুক বিলংস টু মি, তাহলে এই দেশটি আমার, দিস কান্ট্রি বিলংস টু মি। মানে এই যে যে বিষয়গুলো, এই ফিলটা আমাদের মধ্যে থাকা দরকার, যে আমার স্বাধীনতা রয়েছে, যেখানে ইচ্ছে সেখানে আমি যেতে পারবো। ইফ আ ফ্যামিলি মেম্বার ফিলস অ্যালোন, যদি কোনো পরিবারের সদস্য একাকী বোধ করে, দেয়ার এইচ হবে হচ্ছে ইজ, এটা মনে পেরেছো তাই না? না এটাও পারো নাই। দেয়ার ইজ ডেঞ্জার দ্যাট, কোনো ফ্যামিলি সদস্য যদি একা অনুভব করে তাহলে বিপদ আছে যে হি অর শি উইল ড্যাশ, উইলের পরে ভার্বে কোন ফর্ম হয় বলো? উইলের স্যার পরে ভার্ব 1। ভার্ব B1 1 হবে, তাহলে এটা হবে হচ্ছে লুক। base form, তাহলে যদি একজন ফ্যামিলি মেম্বার যদি অনুভব করে সে একাকী অনুভব করে, তাহলে সেখানে বিপদ আছে যে সে কি করবে, উইল লুক এলসওয়্যার, সে যে কোনো জায়গায় যেতে চাইবে ফর লাভ। দেখো অনেক সময় আমার আম্মু আমাকে বকা দেন, আব্বু আমাকে বকা দেন, আমার আম্মু ভালো না। এখন মনে করো যে তুলনার বাসায় গিয়েছে, তুলনার আম্মু অনেক আদর করে একদিন খাইয়েছে তোমাকে, আম্মু আম্মু বলে ডেকেছে, না তুলনার আম্মু ভালো। আবার দেখা যাবে তুলনার আম্মু তুলনাকে বকা দিয়েছে, তুলনার আম্মু তুলনার কাছে ভালো না। ঠিক আছে, আমাদের কিন্তু এরকমই হয়, বকা দিলেই আমাদের বাচ্চাদের মন খারাপ হয়ে যায়, তখন বলে আমার আম্মুটা ভালো না, ওর আম্মু কত ভালো, দেখো ওর আম্মু ওরে বকা দেয়, বকা দেওয়ার কাজ করলে তো বকা দিবেই। তো এরকম যখনই একজন পরিবার একজন সদস্য অ্যালোন, লোনলি ফিল করে যে আমার তো কেউ নাই, কেউ আমার কষ্ট দুঃখের কথা শুনে না, কেউ আমার দিকে খেয়াল করে না, তখন সে একটা বিপদ আশঙ্কা দেখা দেয় যে সে কি করবে, সে ভালোবাসার জন্য অন্যদিকে মুভ করতে চাইবে। এলসওয়্যার ফর লাভ, হুইচ মে, এই যে আবার মে আছে, মে হচ্ছে মডেল, মডেলের পরে ভার্বে কোন ফর্ম হয় বলো? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম হয়। ভেরি গুড, তাহলে এটা উত্তরটা কি হবে? মে ড্যাশ create, অ্যানি, ইনভাইট। উত্তর হবে ইনভাইট। কি ইনভাইট করতে পারে, আমন্ত্রণ জানাতে পারে। অ্যানি আনরিপেয়ারেবল লস, অপূরণীয় একটি ক্ষতি সে পরিবারের জন্য মানে ডেকে নিয়ে আসতে পারে। এখানে ইনভাইট মানে দাওয়াত দেওয়া, মানে ডেকে নিয়ে আসা। বিষয়টা বুঝতে পেরেছো কিনা খেয়াল করো। ধরো তুমি তোমার পরিবারের লোনলি ফিল করছো, তখন তুমি কি করবা, যে আমাকে তো আমার আব্বু আম্মু ভালোবাসেই না, তাহলে আমার ভালোবাসা দরকার, এই ভালোবাসার জন্য আমাকে কি করতে হবে, অন্য কোথাও যেতে হবে। তো যখন তুমি অন্য কোথাও যাবা, তখনই কি করবা, তুমি তোমার পরিবারের জন্য একটা অপূরণীয় ক্ষতি বয়ে নিয়ে আসবা। কেন? কারণ যে লোকের কাছে, যে মানুষের কাছে তুমি যাবা ভালোবাসার জন্য, সে তো তার স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করবে। মা আর বাবার যে ভালোবাসা, সেই মা বাবার ভালোবাসা তো অন্য কেউ দিতে পারবে না নিঃস্বার্থ ভাবে। বাবা মা না খাইয়ে তোমাকে খাওয়াবে, কিন্তু অন্য কেউ তো খাওয়াবে না। যদি খাওয়ায় তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই তার মধ্যে কোনো দুরভিসন্ধি রয়েছে, মানে সে নিশ্চয়ই কোনো অ্যাডভান্টেজ নেবে আর কি। যখনই দেখবা যে কেউ আদর করছে, এক্সেপশন ইজ নট দ্য এক্সাম্পল, কেউ ব্যতিক্রম থাকতেই পারে, সেটা উদাহরণ না, কিন্তু দেখবা যে ম্যাক্সিমামই বাবা মার চেয়ে যে অন্য বেশি ভালোবাসা দেখাবে,
বলে মুরব্বীরা বলেন আর কি গ্রামে যে মার্চে যে বেশি ভালোবাসে সে হচ্ছে ডাইনি। তোমরা কিরকম কথা শুনেছো না শুনোনি? শুনেছো? মার্চে যে বেশি ভালোবাসে সে হয় ডাইনি। জি শোনো স্যার নাই? শুনেছি। আচ্ছা, সো মাকে বাদ দিয়ে অন্য কারোর কাছে ভালোবাসার জন্য যেও না তোমরা আর কি, হ্যাঁ? তাহলে কিন্তু উষ্টা খাবা। আচ্ছা, এবার মনোযোগ দিয়ে আমাকে বলো যে এই 10টা কোনটার ব্যাখ্যা স্টিল তোমাদের জানা লাগবে আর কি, কুইকলি বলো যে স্যার এইটার ব্যাখ্যাটা আমরা এখনো বুঝি নাই। ওকে, আই হোপ যে সবাই বুঝতে পেরেছো। মূল যে বিষয়টা সেটা হলো, দেখো এখানে ম্যাক্সিমামই ছিল আগে টু, আমরা 11 নম্বর সূত্রে শিখেছি টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই ম্যাক্সিমামই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। একটা শিখেছিলাম বাইয়ের পরে ভার্বের সাথে আইনজি বসে, তাই বাইয়ের পরে বাইটাই ভার্বের সাথে আইনজি বসে অ্যালাউইং। ঠিক আছে, এই হলো মূলত বিষয় ছিল। আমরা মে শিখেছি মডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই যে উইলও ছিল। এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছে। সবাই ক্লিয়ার? স্যার 11 নাম্বার রুলটি একটু আরেকবার দেখাবেন? স্যার আমরা 11 নাম্বার হচ্ছে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটাই আর কি, 2 প্লাস ভার্ব 1। স্যার বলো স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমরা অনেক সময় বলে থাকি আই ডু এক্সিস্ট, আই ডু হেল্প পিপল, আই ডু কেয়ার ফর আদার্স। স্যার এখানে আমরা বলতে পারি যে আই এক্সিস্ট, আমরা ডুটা ইউজ করি কেন? আচ্ছা, ঠিক আছে। এমফাসিস করার জন্য সেন্টেন্সটা। ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে কয়েক প্রকার ভার্ব আছে মনে করো আর কি, হ্যাঁ? আমরা তোমরা কত প্রকার ভার্বের নাম শুনেছো জানি না, যেমন ধরো মডাল ভার্ব, তারপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এগুলো তো শুনেছো না? আচ্ছা, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এগুলোর নাম শুনেছো? ফাইনাইট, নন ফাইনাইট, আচ্ছা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এগুলোর নাম শুনেছো? জি স্যার। মানে ভার্বের প্রকারভেদ আর কি। এইরকম এক প্রকার ভার্ব রয়েছে যে ভার্বের নাম হচ্ছে এমফ্যাটিক ভার্ব। এমফ্যাটিক ভার্ব, এই ভার্বের কাজ হচ্ছে কোনো বাক্যে এমফাসাইজ করা, মানে জোর দেওয়া, জোর দেওয়া। হ্যাঁ, এই ভার্বটার নাম হচ্ছে এমফ্যাটিক ভার্ব। এটা ভুল দিয়েছি, এমফ্যাটিক। এই এমফ্যাটিক ভার্বটা হচ্ছে সাধারণত আমরা ডু বসিয়ে করি, যেমন আই ডু, খেয়াল করো, আই ডু লাভ ইউ। মনে করো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এইটা হলো মানে তুমি বললা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু যখন আরো জোর দিয়ে গুরুত্ব দিয়ে বুঝাচ্ছি, আরো জোর প্রয়োগ করছি, তখন বসে আই ডু লাভ ইউ। আই ডু এক্সিস্ট, যেটা তুমি বলছিলে আর কি, আই ডু এক্সিস্ট। ওকে, মানে আই এক্সিস্ট মানে হচ্ছে আমার অস্তিত্ব আছে, আমি টিকে আছি। আর যখন আমরা বলবো যে আই ডু এক্সিস্ট, মানে আমার অস্তিত্ব আছে, জোর দিয়ে বোঝাচ্ছে আর কি, হ্যাঁ আমার অস্তিত্ব আছে। একজন বললো যে তোমার তো অস্তিত্ব নেই, আমার জীবনে তোমার অস্তিত্ব নেই, আমার পরিবারে তোমার অস্তিত্ব নেই, যাও চলে যাও এখান থেকে তুমি, বাংলা সিনেমার ডায়লগ আর কি, হ্যাঁ? তখন তুমি বললে যে না না আমার অস্তিত্ব আছে, যে জোর দিয়ে যে তুমি বুঝাবা, তখন এটা বসাতে ডু বসে। আর এই ডু ভার্বটা হচ্ছে এখানে এমফ্যাটিক ভার্ব। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল, এবং সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। স্কুলে যাচ্ছ, একদম ঢং কম করো। যেটি বলছিলাম আর কি, একটু নেটওয়ার্ক সমস্যা করলো। স্কুলে যাবার সবাই যতটুকু সম্ভব নিরাপত্তা, যার যার নিরাপত্তা নিজে নিশ্চিত করতে হবে আর কি। হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যাবা, হ্যাঁ, মাস্ক পরিধান করবা। আর এই যে এতদিন পর বান্ধবীদের সাথে দেখা হয়, হ্যাঁ, মোলাকাত যেগুলো করছো আর কি, কার বাসায় কোন প্রবলেম আছে এটা বলা যায় না। আমার বাসায় কিছুদিন আগে সবাই করোনা আক্রান্ত ছিলাম, ইনফ্যাক্ট আমিও ছিলাম। গতকালে আলহামদুলিল্লাহ আমার নেগেটিভ রেজাল্ট এসছে আর কি। স্টিল আমার বাবা আক্রান্ত। তো অনেক সময় দেখা যাচ্ছে যে সিমটম নেই, তাও কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছেন। তো সেই ক্ষেত্রে মানে এই যে মোলাকাত যেগুলো করো সেগুলো একটু সাবধানে এখন আর কি। বেঁচে থাকলে অনেক করতে পারবা, কোনো অসুবিধা নাই। তো সেজন্য বলছি যে সবাই সাবধানে থাকবা।
আর এখন থেকে তোমাদের স্কুলের সপ্তাহে একদিন আমরা ডাকবো আর কি ইনশাল্লাহ, প্রত্যেক বৃহস্পতিবার। তোমাদের আর ক্লাস ফেলে রেখে ক্লাস শেষ করে দ্রুত ছুটে আসতে হবে না। এখন থেকে প্রত্যেক বৃহস্পতিবার তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে আসবা, এবং জমা দেওয়ার পরে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো যদি দিতে চাও স্যার স্যার এটা কি গার্জিয়ান দিয়ে আসলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা অথবা মা কেউ একজন গেলেই হবে, কোনো অসুবিধা নেই। ইভেন তোমারটা তোমার বান্ধবীও জমা দিতে পারবে, ঠিক আছে? গিয়ে জমা দিবে, সাইন করবে, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। Thank you, sir.